এই ঘটনাটা না 14 বছর আগেকার একটা ঘটনা। রাত্রিবেলা লাইটটা অফ করে দেওয়া হয়, যেহেতু যে করিডোরের একটাই লাইট জ্বলছে, বাথরুমের লাইটটা জ্বলছে, সামনের এন্ট্রেন্সের লাইট জ্বলছে, তো আর খুবই কম পাওয়ারের লাইট। দেশের দিকে হয় দেখবে লাইটের পাওয়ার খুব কম। তো আমাদের হচ্ছে 14 বছর পরে ওইখানে যাওয়ার দরকার পড়ে, কারণ জায়গাটাকে নিয়ে কোনো প্রপার্টিয়াল কোনো প্রবলেম হয়। আমি হচ্ছে খুব ঠাকুর ভক্ত, ঠিক আছে, আমি সাথে করে হনুমানজির মূর্তি আর হচ্ছে গোপালের ছোট্ট একটা মূর্তি নিয়ে গিয়েছিলাম। আমরা যে ধরো আমিষ খাওয়া বা কিছু ওইভাবে যখন কোনো মূর্তিকে ছুঁই বা প্রতিষ্ঠিত মূর্তি, সেখানে তার পাওয়ারটা কিছুটা হলেও কমে যায়। প্রথমে তো গিয়েই মাত্র দেখছি কোনো দরজা বলে কিছু নেই, যেহেতু পুরোপুরি কনস্ট্রাকশন করা না ঘর। এবারে মেন যে ডোরটা, সেখানে ডোর বলে কিছুই না, জাস্ট একটা পর্দা লাগানো। তো কারেন্টটার অ্যারেঞ্জ করা সেই মুহূর্তে, মানে ওদের বাড়িতে ইলেকট্রিসিটিটা আসে একদম। আর বাথরুমের মধ্যে যেটা আমার খুব আকর্ষণীয় লেগেছে, বাথরুমের ভিতরে একটা না মানে কিরকম বলবো, চৌবাচ্চায় কিন্তু অনেকটা ডিপ, কুয়ো ঠিক না, চৌবাচ্চা কিন্তু অনেকটা ডিপ। আমরা বাথরুমে সাধারণত 14 বছর পরে যদি কোনো জায়গায় যাই, সেটা কেমন হবে, ঝুল পড়ে থাকবে, নোংরা আবর্জনা। বাট আমরা যখন গিয়ে বাথরুমটা খুলি, দেখে মনে হচ্ছে কেউ জাস্ট ইউজ করে রেখে দিয়েছে। শুকনো বাথরুম নয়, পুরো ভিজে। হ্যাঁ, ধূপ টুপ থেকে শুরু করে সমস্ত অ্যাক্সেসরিজ সব রয়েছে, ঠাকুর দুটো নেই। ঠাকুরই নেই? ঠাকুর দুটোই নেই, ঠিক আছে। আমার যে বন্ধুটা জিনিসটা জানায় যে এখানে নাকি শাঁখ বাজানোটা একদম অ্যালাউ না। যে জানলাটা ছিল, জানলার যতটুকুনি পাঁচিল দিয়ে ঘেরা, ঠিক ওই গাছটার ঠিক ওই সামনে থেকে পাঁচিল থেকে কেউ নামলো ঝপ করে। সকাল থেকে আমি পুরো একদম ঠিক করে নিই যে আমিষ কিন্তু ছবই না। কেউ না বাসন কোসন যে থাকে ওইগুলোর মধ্যে বা মাটিগুলোর মধ্যে না কিছু মানে যে হাত দিয়ে যে খুললে যেরকম একটা আওয়াজ হয়, তার মধ্যে যে জিনিসটা দেখতে পাই, সেটার একটু বর্ণনা দিই। সেটা হচ্ছে ঠিক নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকের এপিসোডে আমার যিনি গেস্ট, সায়ন। কোত্থেকে আসছিস? আমি আসছি বালিগঞ্জ থেকে। আর কি করিস? আমি হচ্ছি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আর যারা চাইছো যে মেকআপটা আমার থেকে করতে, তারা অবশ্যই আমাকে ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবে। তোর কি নাম? ফেসবুক পেজের নেম হচ্ছে সায়ন জানা, আর অবশ্যই মুয়াটা দিতে হবে, MUA। হ্যাঁ, ওটা দিলে তাহলে কিন্তু ফেসবুক প্রোফাইলটা একদম ফার্স্টে পেয়ে যাবে। ওকে, যারা তাহলে মেকআপ করতে চাইবে, ওর কাজ দেখতে চাইবে, তারা ওর ফেসবুক পেজ ডেফিনেটলি দেখবে। আচ্ছা, তুই বল যে তুই প্রেত কথা শোনা কবে থেকে শুরু করেছিস? প্রেত কথা শোনাটা আমার না বেশ কিছুদিন হয়েছে, মানে মাত্র 3 মাস হতে পারে। আর তাতেই এতটা পছন্দ হয়ে যায়, কারণটা হচ্ছে আমি যখন মেকআপ করাই, এটা আমার বিভিন্ন ক্লায়েন্টরাও জানে, যখন মেকআপটা করাই আমি ইয়ারপডসটাকে নিয়ে কানের মধ্যে দিয়ে যখন আমি স্টার্টিং করি, মানে ধরো মেকআপের মধ্যে ঢুকলাম, ইন করে আমি যখন মানে শুরু করব সব কিছু, এত গ্যাদারিং থাকে না একটা মেকআপ করাতে যখন যাই, মানে এক একটা ক্লায়েন্টের জায়গাতে। তো সেখানে কি করি বলো তো, প্রেত কথাটা চালু করে দিয়ে না আমি আমার নিজের একটা আলাদাই জগতের মধ্যে আমি কাজ করি। সেই সময়টা আমার এত ভালো যায়, আর আমার কাজটাও খুব সুন্দরভাবে বেরোয়, ঠিক আছে। যার জন্য আমি ওটাকে খুব প্রেফার করি যে মেকআপটা করতে করতে প্রেত কথা শোনা। এটা আমার একদম মানে এটা আমার রেগুলার রুটিনে পরিণত হয়ে গেছে যে জিনিসটা। তুই কবে থেকে করছিস এই কাজ? আমি মেকআপের লাইনে রয়েছি 3 ইয়ার্স কমপ্লিট, প্রায় 3 ইয়ার্স, ঠিক আছে। হ্যাঁ, এখন তাই প্রফেশনালটা লোকে বলতে পারে, এখনো বলে। মানে এখন তুই কাজ করছিস অনেক জায়গায়। তোর সাথে আজকে তুই যে ঘটনাটা বলবি, সেটা একটা সুপার ন্যাচারাল ইনসিডেন্ট। হ্যাঁ, এটা তোর সাথে ঘটেছিল? এটা আমার সাথে ঘটেছিল, আর একটা ফ্যামিলির থ্রুতে ঘটেছিল। ওকে, ঠিক আছে। মানে বড় ঘটনা এটা? বেশ, হ্যাঁ, মোটামুটি বড় ঘটনাই হবে। আমি এই যে মেকআপের লাইন থেকে যে আমার প্রেত কথায় আসা বা শোনা জিনিসটা, ওটা হওয়ার কারণ হচ্ছে আমার একটা ক্লায়েন্ট ছিল। তো সেই ক্লায়েন্টটা হঠাৎ করে আমাকে একদিন জানায় যে তুমি এত হ্যাপাজার্ড হয়ে যাচ্ছ একটা কাজ করতে গিয়ে, তুমি একটু মেডিটেশন করো বা এমন কিছু শোনো যেগুলো তোমার ভালো লাগে।
তা আমি তখন বললাম দেখো আমার খুব মানে ক্রিপি টাইপসের ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে, ঠিক আছে, যে একটু ভূতের হবে, আমার একটু ওগুলো ভালো লাগে। তখন আমাকে জানায় যে ওনারই একজন ফ্রেন্ড আছে যে তোমার খুব ক্লোজ ফ্রেন্ড। এবারে আমার সেই ফ্রেন্ডটার নাম জানা হয়নি, মেবি পরের বারে আমি কন্ট্যাক্ট করে জেনে নেবো, ঠিক আছে। তো সেই ফ্রেন্ডের মানে যেহেতু সূত্রে উনিও সেই পডকাস্টগুলো দেখে, এই পডকাস্টগুলো সেখান থেকে আমাকে জানায়। তো তারপর থেকে কন্টিনিউ এই 3 মাস চলছে। ওকে, আমাদের নতুন শ্রোতা কত কত জায়গা থেকে কত কত মানুষের মাধ্যমে আসে। তাই জন্য আমি খুব মনে করি যে লয়্যালটি, তোর কাজের প্রতি লয়্যালটি এমন একটা জিনিস যেটা তোকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দেয়। একদম। আমি গতকালই এটা নিয়ে আলোচনা করছিলাম যে আমি আর যেই মানুষটাই হই না কেন, আমি এটুকু জানি যে আমি আমার এই মাইকটার সাথে, আমার এই কাজের জায়গাটাতে, স্টুডিওটার ভেতরে আমি পৃথিবীর সব থেকে লয়াল মানুষটা, যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন অন্তত এই মাইকটার সামনে 1 মিনিটের জন্য হলেও বসে। তো আমার মনে হয় যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে হোয়াট ইউ আর ডুইং ইউ আর লাভিং ইট মন থেকে। তো যাই হোক, অনেক মোটিভেশন হয়ে গেল ভূতের পডকাস্টে। তো আপনাদেরকে একবার জানিয়ে দিই, আপনারাও যদি এভাবে আমাদের স্টুডিওতে এসে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা সেরা কোনো সত্যি ভৌতিক ঘটনা বলতে চান, তাহলে 9875476704 এই নাম্বারে ভয়েস করে হোয়াটসঅ্যাপ করুন আমাদেরকে, এবং আপনার ঘটনা আমাদের পছন্দ হলে আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে, এবং আপনি আপনার জীবনের ঘটনা শোনাবেন পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আজকে এই যে নাম্বারটা বললাম, এই নাম্বারটা কিন্তু ডেসক্রিপশন সেকশনে আপনারা পাবেন, এবং প্রেতকথার অন্যান্য যত ধরনের কমিউনিটি, সেটা আমাদের প্রেতকথার ইউটিউব চ্যানেল বলুন বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বলুন বা আমার ইনস্টাগ্রাম বলুন, সমস্ত কিছুই কিন্তু আপনারা ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আজকের ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আমি চলে যাচ্ছি আজকের ঘটনায়। আচ্ছা, আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা একটা পরিবারের সঙ্গে ঘটা, আর সেখানে আমিও মানে যুক্ত ছিলাম। তো আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে পরিবারের আমি নাম নিতে চাই না, সেই সূত্রে আমি আমার একটা বন্ধুর পরিবারকে দিয়ে সেটাকে হিলুশন টাইপসের আমি সবার সামনে নিয়ে আসছি। এই ঘটনাটা না 14 বছর আগেকার একটা ঘটনা। যেই জিনিসটা হচ্ছে ঘটেছিল আমার যে বন্ধুর দাদুদের সময়কালে, মানে দাদু কি করেছিল 14 বছর আগে মোটামুটি ওই মানে একটা মানে জায়গাটাও আমি নামটা নিতে পারবো না, জায়গাটা হচ্ছে কলকাতা থেকে বাইরে এটুকুনি। আর সেখানে কোনো ইমপ্রুভমেন্ট বলতে শুধুমাত্র লাইট এসেছে, এইরকম একটা ইমপ্রুভমেন্ট, এর থেকে বেশি কোনো ইমপ্রুভমেন্ট নেই। তো জায়গাটার আমি নাম নিচ্ছি না, কিন্তু ওই জায়গাটার থেকে না মানে চলে আসে তার দাদুরা হচ্ছে আমাদের এই কলকাতায়, ঠিক আছে। কলকাতায় এসে নিজেদের মতন করে কাজবাজ শুরু করে সমস্ত কিছু। 14 বছর পরে জায়গাটাকে নিয়ে কিছু একটা ইস্যুস তৈরি হয়, জানি না ওটা হয়তো আমাদের যাওয়ার সূত্র ছিল বা কিছু, এরকম বলতে পারবো না। তো আমাদের হচ্ছে 14 বছর পরে ওইখানে যাওয়ার দরকার পড়ে, কারণ জায়গাটাকে নিয়ে কোনো প্রপার্টিয়াল কোনো প্রবলেম হয় সেই জিনিসটা। আর তখন অলরেডি ওই বাড়িতে কেউ থাকতো না, বাড়িটা পুরোপুরি বন্ধ, যেহেতু দাদুর মানে বাবা যখন মারা যায় তারপর থেকে জায়গাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আর ওনাদের কোনো ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে এখানে চলে আসে, অন্যান্য কোনো ফ্যামিলি মেম্বার্স। আর নেবার যারা ছিল তারা একটু বাড়িটা দেখাশোনা করতো। আর বাড়িটার কন্ডিশনটা একটু বলে রাখি, বাড়িটা না পুরোপুরি প্রিপেয়ার্ড একটা বাড়ি নয়। মানে একটা ধরো রুমটা পুরো প্রিপেয়ার্ড, তার বাইরে একটা করিডোর মতন করা আছে, সেটা কোনো প্রিপেয়ার্ড নয় ঠিকঠাক মতন করে, জাস্ট দিয়াল তোলা। তার সামনের দিকে একটা বারান্দা, তার উপরে আবার ছাদ নেই, এরকম একটা জায়গা, এরকম টাইপসই। জাস্ট ওটা করতে করতে যেহেতু সমস্ত প্রবলেম হয়েছিল, যা কিছু হয়েছিল, তার জন্য ওরা চলে আসে। আর হচ্ছে বাথরুমটা একটু মানে পিছন দিকের পোর্শনটা কিছুটা দূরে গিয়ে ছিল, বাথরুমটা ওটা প্রপার করা ছিল। আর আমি হচ্ছে খুব ঠাকুর ভক্ত, ঠিক আছে। আমি সাথে করে হনুমানজির মূর্তি আর হচ্ছে গোপালের ছোট্ট একটা মূর্তি নিয়ে গিয়েছিলাম। এই ইনসিডেন্টটা বলার কারণ এইটাই নিয়েই একটা বড় ঘটনা আছে, ঠিক আছে। আমরা যে ব্যাগগুলো ক্যারি করি ঠাকুর নিয়ে যাওয়ার জন্য, ওরকম একটা ব্যাগের মধ্যে করে ঠাকুরের সমস্ত জিনিস আর ঠাকুর আমরা নিয়ে গিয়েছিলাম। তার মধ্যে নিয়েছিলাম স্পেশালি হচ্ছে শাঁখটা। আমি যেটা জানি যে ঠাকুরের পুজো আর যে কোনো অপশক্তি যেটা হচ্ছে দূরে যায় শাঁখের আওয়াজে, ঠিক আছে। ওই জন্য শাঁখটা আমি মানে নিয়ে গেছিলাম। আর ওইখানে ধরো আমরা বিকেলবেলা ট্রেনে উঠেছিলাম, এতটা ডিস্টেন্স আমি বলছি, বিকেলবেলা ট্রেনে উঠেছিলাম, ভোরবেলা নেমেছিলাম ট্রেন থেকে, মানে অনেকটা বড়, হ্যাঁ, কলকাতার বাইরে। এবারে ওখানে যখন পৌঁছাই, ওখানে গাড়ি অ্যারেঞ্জ করা হয়, আমরা আবার যাই সেই জায়গাটায়। আর ঢোকার ঠিক 8 ঘন্টার রাস্তার আগে, মানে আমাদের নিজেদের এলাকার ভিতরে ঢোকার 8 ঘন্টা রাস্তার আগে একটা শ্মশান পড়ে, ঠিক আছে। আর আমার ফ্রেন্ডসটা ছিল, আমার ফ্রেন্ডেরই একটা ভাই ছিল,
সে ছোট, ভীষণই ছোট, 3 বছরের বয়সটা। আর হচ্ছে তার বাবা মা ছিল, তার দাদু ঠাম্মা ছিল, আর আমি ছিলাম, এরকম 7 জন টোটাল। ঠিক আছে, এবারে আমরা যখন যাই, যে ছোট যে বাচ্চাটা ছিল তার না হঠাৎ করে একটু অন্যরকম মানে বিহেভিয়ার দেখা দেয়। বাচ্চাটা ঘুমাচ্ছিল, অতটা জার্নি করা, ঘুমাচ্ছিল। আমরা যখন শ্মশানটা ক্রস করি তার মানে মোটামুটি 7-8 মিনিট পর থেকে বাচ্চাটা খুব কান্না শুরু করে। আচ্ছা, খুবই কান্না শুরু করে, যেখানে কোনো কিছু খাওয়া দাওয়া তো দূরে থাক, কিছুই করছিল না, খুব কাঁদছিল গাড়ির মধ্যে। তো আমরা ভাবি ন্যাচারাল, হয়তো রাত্রিবেলা ঘুমটুম ঠিকঠাক হয়নি, তো সেই কারণেই একটা। আচ্ছা, আমি আর একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে আমি টোটালি পুরোপুরি ভুলে গেছিলাম যে মানে হনুমান চালিসা পড়া বা কিছু বা কোনো ভগবানকে করার সময় মানে পুজো টুজো, ওটা হয়তো মন থেকে করা যায়, কিন্তু আমরা যে ধরো আমিষ খাওয়া বা কিছু, ওইভাবে যখন কোনো মূর্তিকে ছুঁই বা প্রতিষ্ঠিত মূর্তি, সেখানে তার পাওয়ারটা কিছুটা হলেও কমে যায়। এটা আমি যেটুকুনি আমার ওই ঘটনার পরে মনে হয়েছে, বুঝতে পেরে, মানে তোর মনে হয়েছে। হ্যাঁ, জাস্ট 1 বছর আগেকার ঘটনা, ফেব্রুয়ারি মাসে আগের বছর এই ঘটনাটা ঘটে। যখন আমরা যাই, প্রথমে তো গিয়েই মাত্র দেখছি দরজার কোনো দরজা বলে কিছু নেই, যেহেতু পুরোপুরি কনস্ট্রাকশন করা না ঘর। এবারে মেন যে ডোরটা, সেখানে ডোর বলে কিছুই না, জাস্ট একটা পর্দা লাগানো, আর ওপরে ছাদটাই নেই। ঠিক আছে, আমরা ঢুকলাম বারান্দাটা দিয়ে, করিডোরটা দিয়ে গিয়ে বাঁ দিকে হচ্ছে মেন রুমটা, যেটা একটাই রুম, যেটা ঠিকঠাক একদম পুরো প্রপার রুম, দরজা আছে, সব আছে। ঠিক আছে, ওখানে একটা ছোট খাটিয়া টাইপসের অ্যারেঞ্জ করা হয়। আর সব থেকে বড় জিনিস, সেখানে হচ্ছে কারেন্ট ছিল না, যেহেতু এতদিন কেউ থাকতো না, 14টা বছর, অনেকটা লং একটা টাইমিং, তো কারেন্টটার অ্যারেঞ্জ করা সেই মুহূর্তে, মানে ওদের বাড়িতে ইলেকট্রিসিটিটা আসে, একদম ওই গ্রামটায় চলে এসেছে, কিন্তু বাড়িটাতে ইলেকট্রিসিটি আসে। হয়তো ওরা থাকলে জিনিসটা হতো, বাট ছিল না, যেহেতু করা হয়। এবারে সেই মুহূর্তে আর ওটা অ্যারেঞ্জ করা যায়নি। আর সব থেকে শকিং ফার্স্ট যে জিনিসটা আমার লাগে, আমরা হচ্ছে পিছন দিকে যে মানে বাগান টাইপসের করা ছিল, মানে জঙ্গল হয়ে গেছিল, বাগান তো ঠিক না, জঙ্গল। এবারে জঙ্গলটাকে পেরিয়ে হচ্ছে বাথরুমটা বেশ অনেকটাই ভিতরে, তা বাথরুমটা পুরোপুরি তৈরি করা। আর বাথরুমের মধ্যে যেটা আমার খুব আকর্ষণীয় লেগেছে, বাথরুমের ভিতরে একটা না মানে কিরকম বলবো, চৌবাচ্চায় কিন্তু অনেকটা ডিপ, কুয়ো ঠিক না, চৌবাচ্চা কিন্তু অনেকটা ডিপ। ঠিক আছে, এবারে আমরা বাথরুমে সাধারণত 14 বছর পরে যদি কোনো জায়গায় যাই, সেই বাথরুমটা সেটা কেমন হবে, ঝুল পড়ে থাকবে, নোংরা আবর্জনা। বাট আমরা যখন গিয়ে বাথরুমটা খুলি, দেখে মনে হচ্ছে কেউ জাস্ট ইউজ করে রেখে দিয়ে গেছে। শুকনো বাথরুম, শুকনো বাথরুম নয়, পুরো ভিজে। হ্যাঁ, কারণ জলের ওখানে আসাটাও পর্যন্ত বন্ধ, জলও তো কেউ নেই সেই জায়গাটাতে, কোনো কিছুই বা আসবে না, টাইমিং এ জল আসছে। 14 বছর যেহেতু, 14 বছর কেউ নেই, ওই জায়গাটা পুরো শুকনো হয়ে যাবার কথা, অ্যাবান্ডন্ড একটা জায়গা, একদম ওরকম হওয়ার কথা, কিন্তু না। এটা তো ভেবেই আমার গায়ে কাটা দিয়ে উঠলো। সত্যি তো, এরকম একটা পুরনো জায়গায় গিয়ে যদি দেখি বাথরুমে জল পড়ে আছে, তাহলে তো ভয় লাগবেই। ঠিক এরকম, মানে বাথরুমের চারদিকে পুরো ভিজে ভিজে শ্যাওলা, মানে যেটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ রিইউজ করছে কন্টিনিউয়াসলি, কিন্তু আলটিমেটলি তালাটা লক করা, আর সেই চাবি একমাত্র আমার বন্ধুর দাদুর কাছেই থাকে। ওকে, ঠিক আছে, কোনো ফ্যামিলি মেম্বার ওখানে যায় না, তো সেই সূত্রে কোনো মানে চাবি যাওয়ার কোনো কথাই না। তারপর তা ফার্স্ট ওরকম দেখি, তো ওটা ন্যাচারাল যে বৃষ্টি বৃষ্টি হয়েছিল ভেবে, জল ঢুকেছে ওরকম ভেবে ছেড়ে দেওয়া হয়। আর আমরা কি করেছিলাম, বাইরে যেহেতু মেন রোড, পুরো একদম রোডের সামনে বাড়ি, আর দুটো সাইডে বাড়ি যেমন পরপর থাকে সেরকম রয়েছে, গ্রাম গ্রাম টাইপস। তা এবার আমরা কি করেছি, রোডের সামনের দিকে সমস্ত ব্যাগ লাগেজ না রেখে না, পিছন দিকের পোর্শনটা, যেখানটায় বাগানটা, মানে করিডোরটা দিয়ে একদম সোজা বেরিয়ে গেলে বাগানটা, তা বাগানের সামনেটার মধ্যে রেখেছি হচ্ছে আমরা সমস্ত ব্যাগপত্র, ইভেন ঠাকুরের যে জায়গাটা, সেটাও যেহেতু ঘর পরিষ্কার না হওয়া অবধি তো ঘরে নিয়ে যাব না, তো সেই হিসেবে ব্যাগগুলোর ওপরে ঠাকুরের ব্যাগটা রাখা হয়েছিল। আমরা ঘরে ঢুকি, ঘন্টা 1.5 মতন লাগে সময় ঘরটা পরিষ্কার, ছোট্ট একটা ঘর, মাটির, যেহেতু পুরো নিচটা মাটি, আর 4টে দেয়ালটা শুধু ইট দিয়ে মানে একটা করা। তা এবারে আমরা পরিষ্কার করে নিয়ে যখন আমরা যাই, যে হচ্ছে ব্যাগটা মানে যে নেব, যে ঠাকুরটাকে এবারে বসাবো, তো সেরকম তার আগে এমনি ঘরে ব্যাগ ট্যাগগুলো সব নিয়ে আসা হয়েছে, কিন্তু ওই ব্যাগটাও নিয়ে আসা হয়েছে, নিয়ে এসেছে বাড়ির লোকই। ঠিক আছে, তা ব্যাগটা নিয়ে আসার পরে যখন ঠাকুরটা মানে স্নান টান করে আসি আমরা, যে ঠাকুরটা বসাবো, যখন নিয়ে আসি দেখছি সমস্ত জিনিস রয়েছে, শাঁখ রয়েছে, ধূপ টুপ থেকে শুরু করে সমস্ত অ্যাক্সেসরি সব রয়েছে, ঠাকুর দুটো নেই। ঠাকুরই নেই? ঠাকুর দুটোই নেই। ঠিক আছে, ঠাকুর দুটো নেই, কারণ হচ্ছে আমরা প্রথমে ভাবলাম যে দেখো বাচ্চা কাচ্চারা হতেই পারে, কিন্তু বাচ্চা কাচ্চারা থাকবে কি করে, যে বাগানটা তার চারপাশ থেকে যে দুদিকে দুটো বাড়ি আছে, তাদের পুরো বাড়ির চারপাশ থেকে পাঁচিল তোলা,
বাচ্চারা বাগানের দিকে ঢুকবে কি করে? ঢুকতে গেলে আমাদের এই বাড়ির সামনে থেকে করিডোর হয়েই বাগানে যেতে হবে। তাহলে কি করে আসবে কে? প্রথমে আমরা পাইনি জিনিসটা, জানতে পারিনি। আমাদের একটু সন্দেহ হয় যে ঠাকুর দুটো কি মানে আমাদের কি ট্রেনের মধ্যে ছেড়ে গেছে, হতেই পারে যে আমরা তারপরে তো হ্যাঁ আমরা হয়তো দেখিনি, কোনোভাবে ব্যাগ থেকে কেউ বার করে নিয়েছে বা কিছু, আমরা সামথিং ওই রকম ভেবে তো আমরা বললাম তাহলে একটা কাজ করি, হনুমান চালিসার যেহেতু বইটা আছে ওইটাকে আপাতত রাখি, রেখে যেমন নর্মাল পুজো দেওয়া যায় দিই। ওই দিনই আর একটা জিনিস ঘটে, আমরা যখন ফার্স্ট মানে পুজো টুজো দিই শাঁখটা বাজাই, যেমন ন্যাচারাল শাঁখ বাজিয়েছি, পাশের বাড়ির মহিলাটা একটা বয়স্ক একটা মহিলা, তিনি আসেন বাড়ির সামনে আর একটু অন্য ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করলে বুঝতে পারবে লোকে আমি কোন জায়গাটার কথা বলছি, তো আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি না, বলছি না, তো একটু অন্য ল্যাঙ্গুয়েজে যেটা আমাদের একটু বুঝতে সমস্যা হয় কিন্তু পরে আমরা বুঝতে পারি। তো ল্যাঙ্গুয়েজে হচ্ছে এসে ওনার মানে আমার যে বন্ধুটা তার দাদুকে জিনিসটা জানায় যে এখানে নাকি শাঁখ বাজানোটা একদম অ্যালাউ না, শাঁখ বাজানো যাবে না। ইভেন হচ্ছে তুমি যদি তুমি ঠাকুরের পুজোও দাও সেটা তুমি শুধু ধূপ দিতে পারো, খেতে দিতে পারো, শাঁখ ঘন্টার ধ্বনি ওখানে ইউজ করা যায় না, শুধু একমাত্র সত্যনারায়ণ পুজোতে ঘন্টা বাজানো যায়, তাও শাঁখ নয়। ঠিক আছে, জানি না ওটা কি ওদের নিয়ম, আমি জানি না, ওটা আমি বুঝতে পারিনি, ইভেন ওরাও কেউ বুঝতে পারেনি, যেহেতু এত বছর পরে সব গেছে আর এরা এখান থেকে কিছু বুঝতেও পারিনি। তখন বলছে যে ঠিক আছে তাহলে ফার্স্ট দিন আমরা যেহেতু বাজিয়েছি তারপর থেকে আর বাজাবো না। পরে মানে ওই দিন বিকেলবেলা হয় হচ্ছে, তখন তো অলরেডি অন্ধকার, আর জায়গাটায় না এমন সকালবেলার দিকটা যতটাই গরম রাত্রিবেলা ঠিক ততটাই ঠান্ডা, মানে আমাদের লেপ কাতা ইউজ করতে হয়েছে, এতটাই ঠান্ডা। ঠিক আছে, আর তার মধ্যে আমাদের শুতে হচ্ছিল মাটিতে, যেহেতু ছোট একটা খাট, সেখানের মধ্যে আমার বন্ধুর মা আর বন্ধুর মানে হচ্ছে যে ছোট যে ভাইটা ছিল সে, এই তিনজনে মিলে ওই একটা ছোট খাটের মধ্যে হচ্ছে। আর বাকি যে কজন আমরা 4 জন ছিলাম তখন আমরা মাটিতে বিছানা করে শুয়েছিলাম। জিনিসটা যেহেতু আমরা শুতে পারছিলাম না একটাই কারণে যে বাইরে আরো তো জায়গা আছে, ওখানে বিছানা পেতে সবাই যায়, কিন্তু কারেন্ট না থাকার কারণে না একটা নিজেদের মধ্যেই ভয় কাজ করছিল। গা ছমছমে ব্যাপার, গা ছমছমে বলতে কেমন বলতো, যেহেতু চারদিকে অন্ধকার, আর বেশিরভাগ গ্রামের দিকে দেখবে অন্ধকার হয়ে যাওয়া মানে একটা মানে মনে হয় যে কেউ অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে কোনো অবয়ব, তো ওই রকম ফিল হচ্ছিল কনস্ট্যান্ট। তো এবারে ওখানে আমরা কি করেছি, সবাই একটা রুমের মধ্যেই থেকেছি জিনিসটা। তো রাত্রিবেলার দিকে যেটা হয়, আমি একদম দরজার সামনে, যেহেতু আমার হাইটটা বুঝতে পেরেছো 6.2 ফিট আমার হাইট, তো সেই সূত্রে আমি একদম দরজার সামনেটা শুই যাতে আমি পুরো প্রপার জায়গাটা পাই শোয়ার জন্য। এবারে দরজার সামনে আমি যেহেতু শোয়া, আর করিডোরটা যেটা বলি হচ্ছে দরজার ঠিক উল্টো দিকে করিডোরের মধ্যে একটা বড় জানলা মতন করা আছে, ঠিক করিডোরটা যেরকম যেরকম স্কুলের করিডোর হয় জানলার মতন করা থাকে, ঠিক ওই বড় জানলা অনেকটা বড়। কোন দিকটা এটা করিডোরের ঠিক উল্টো দিকে, একদম উল্টো দিকে, দরজার ঠিক উল্টো দিকে। আচ্ছা, মানে ওই পাশ থেকে একটা বাড়ির যেরকম দিয়াল ওঠা থাকে সেরকমই ওঠা, কিন্তু মাঝখানে একটা গাছ ছিল, গাছটা হচ্ছে ছোট ছোট ব্ল্যাকবেরির যে গাছগুলো না, ওখানে ওরা তুদ নামে চালাচ্ছে জিনিসটা, হয়তো ওরা ওইটাই জানে। তো ওই গাছটা মিডিলে হওয়ার কারণে ওই মিডিল পোর্শনটাকে গ্যাপ দিয়ে আর একটা বাড়ি হয়েছে, মানে গাছটা মাঝখানে, ওই দিকে আরেকটা বাড়ি, সামনের দিকে আরেকটা বাড়ি। বুঝতে পেরেছি। তো এবারে রাত্রিবেলা ঠিক, কারণ ওখানে না খুব তাড়াতাড়ি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে, গ্রামের দিক মানে 5টা বাজে মানে রান্না বসিয়ে দেয়, রাতের রান্না। যেহেতু আমরা ঘুম আসছে না, আমরা তো কলকাতার মানুষ, গিয়ে ওখানে সার্ভাইভ করাটা অনেকটা মুশকিল। তো আমরা তখন 11:30-12টা অবধি সব জেগেছিলাম, গল্প করছি, কথা বলছি। তার মধ্যে একটা জিনিস, বাচ্চাটা যে কান্নাকাটি করছিল, প্রথমেই বললাম বাচ্চাটার না শরীরটা খুব খারাপ হয়েছে, জ্বর, খাওয়া দাওয়া না করছে, কিছুই না, চুপচাপ জাস্ট ঘরের মধ্যে রয়েছে। কিছু মানে আমরা ধরো একটু ওকে খাওয়ানোর চেষ্টা করছি, কান্নাকাটি শুরু করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তা ওকে নিয়ে রেখেই আমরা আমাদের মতন গল্প করছি। তারপরে 11:30-12:15 নাগাদ আমরা শুই। ঠিক টাইমটা আমি বলতে পারবো না, 1টা থেকে 2টোর নাগাদ মনে হলো, এটা আমি মানে এটা আমার ফিল করা, পুরোপুরি এটা আমার ফিল, যে বুঝতে পারছি মাটির যেহেতু মানে নিচটা তো মাটির, বাইরের করিডোরটাও নিচটা মাটির, আর ঠিক মনে হলো যে জানলাটা ছিল, জানলার যতটুকুনি পাঁচিল দিয়ে ঘেরা, ঠিক ওই গাছটার ঠিক ওই সামনে থেকে পাঁচিল থেকে কেউ নামলো ঝপ করে, ঠিক আমাদের দরজাটার সামনে নামলো, নেমে পুরো করিডোরটা হাঁটছে, পুরোপুরি করিডোরটার মধ্যে হেঁটে যাচ্ছে কনস্ট্যান্ট, ননস্টপ, মানে কোনো দাঁড়ানোর কোনো মানে টাইমিং নেই বা অন্য কোথাও যাওয়া বা কিছু এরকম নয়, কনস্ট্যান্ট হাঁটছে। আর সেই জিনিসটা আমার আরও মানে ভীষণভাবে আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা আমি একা না, আরও সবাই শুনতে পেয়েছে। আমার পাশে যে ছিল সে আমাকে বলছে, একটা আওয়াজ পেলি? আমার তখন মনে হলো যে হ্যাঁ, তাহলে এটা সত্যি, কেউ নিশ্চয়ই বাইরে আছে। কিন্তু যেহেতু অন্ধকার,
যেহেতু মানে ওখানে বেরিয়ে নিজেদেরও সাহস হচ্ছে না, কারণ ফার্স্ট দিন একটা অচেনা জায়গা। বললো যে তাহলে দেখার দরকার নেই, থাক, হয়তো কোনো জানোয়ার পশু হবে, কারণ দেশের দিকে তো থাকেই, ছাগল ঠাগল হতেই পারে। তো সেই হিসেবে আমরা আর বেরোই না, রাত্রিরে ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে যখন দেখি কিছুই আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের সেই দিনও কারেন্ট আসে না। কারেন্ট আমাদের নানা করে 3 দিন 4 দিন মতন আসে না, ঠিক আছে। ওইখানে না একটা হাট বসে, যেটা হচ্ছে সপ্তাহে একবার করেই মাত্র বসে। আর ঠিক পরের দিনই সেই হাটটা বসেছিল, আর সেই দিন আমাদের হচ্ছে নিয়ে আসা হয় মাংস, ঠিক আছে। এইবারে হচ্ছে মাংসটা তুলে নেওয়া হয়েছিল, যেহেতু আমরা 1 সপ্তাহ 10 দিনের মতন থাকার প্ল্যানিং করে যাওয়া হয়েছিল, যেহেতু অনেকটা দূর, তাড়াহুড়ো করে আসা, 10 দিন, হ্যাঁ তাড়াহুড়ো করে আসা সম্ভব নয়, যার জন্য হচ্ছে 10 দিনের টিকিট মানে কনফার্ম করা হয়, দেন যাওয়া হয়। আচ্ছা, এবারে আমাদের মাংসটা নিয়ে আসা হয় বেশ কিছুদিনের মতন, আর নিয়ে এসে না, যেহেতু মানে ওখানের জিনিসটা খুব ফ্রেশ, ফার্স্ট দিনই আমরা মানে মাংসটা করা হয়। আর যা কাজ করতে হতো আমাদের সকালবেলার মধ্যে, কারণ কি 6টার পরেই তো অন্ধকার হয়ে যাচ্ছে, কোনো আলোই নেই। এবারে প্রত্যেকটা বাড়িতেও বাড়ির ভিতরে একটা করে লাইট, আর অনেকটা দূরে দূরে গিয়ে একটা করে লাইট রাস্তার উপরে। তো সেই জন্য না সকালের মধ্যে সন্ধ্যের মধ্যে কমপ্লিট সবকিছু, বাড়ির ভিতরেই তারপরে থাকছি। মানে ল্যাম্পটা ওরকম কোনোভাবে হচ্ছিল না, ফোনের টর্চ জ্বালিয়ে হোক বা লম্প পাশের বাড়ি থেকে নেওয়া হচ্ছিল, আগেকার সময় ছিল খুব লম্প, ওইটা চার্জ করছিলি কোথায়? ফোন চার্জিং এ হচ্ছিল না, তো খুব রেয়ার যদি পাশের বাড়িতে গিয়ে নিজেদের চার্জার দিয়ে যদি চার্জ দিতে পারি, তাহলে এবার সবাই অতগুলো মানুষের ফোন চার্জ সবাই তো দিয়ে দেবে না। ধরো একজনের ফোনটা চার্জ দেওয়া হচ্ছে, তারটাই একটু ইউজ করা হচ্ছে, আবার তারপরে অন্যজনেরটা দিয়ে আসা হচ্ছে, এরকম করে করে কাজ হচ্ছিল। আমাদের যখন মাংসটা করা হয়, ওই যে মানে সামনের দিকে বারান্দার কথাটা বললাম, অনেকটা স্পেস নিয়ে বারান্দা, কিন্তু ছাদ ছাড়া, সেখানে হচ্ছে উনুন বানানো হয়। ঠিক করিডোরটা শেষ, বারান্দাটা শুরু, বারান্দাটা ঠিক করিডোরের শেষের মুখে দুটো উনুন একসঙ্গে করে বানানো হয়, সেখানেই আমাদের রান্না বান্না সমস্ত কিছু করা হয়। তো সেই দিনটা মোটামুটি ঠিকঠাকই যায়। রাত্রিবেলা ঠিক ওরকম একই টাইমিংই হবে, কারণ আমরা তো ওই একই গল্প করতে করতেই শুয়েছি। আবার এর পরের দিন শুধু আমি একাই বুঝতে পেরেছি, কারণ সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, জিনিসটা আস্তে আস্তে সয়ে যাচ্ছে না, সবাই ঘুমিয়ে পড়েছে। আমার না ঘুম আসতে চাইছে না, ফোনটা দেখছি, কিন্তু আবার মনে হচ্ছে না চার্জ শেষ হয়ে গেলে পরের দিন কি করব। তো এরকম ফোনটা জাস্ট রেখে দিয়ে কিছুক্ষণ মানে পাশ ফিরে শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে মনে হলো আবার যেন কিছু নামলো, ওরকম ঠিক একই সেম সাউন্ড আর একই টাইমিং, মোটামুটি একই রকম টাইমিং। আমি যখন ফোন রাখি তখন মোটামুটি 1, 2, 3 ঠিক আধ ঘন্টা এরকম পরেই শুনলাম আওয়াজটা, ঠিক আছে। তো এবারে যখন নামলো সেই দিনটায় দেখলাম মানে করিডোরটা হাঁটলো ঠিকই, কিন্তু ওই যে সামনের যে বারান্দাটা সেই দিকটার দিকে চলে গেল, মানে হাঁটতে চলে গেল। আমি আর সেই দিনটা কিচ্ছু বলিনি, কিছু মানে নিজেরও ওই সাহসটা হচ্ছিল না যে কিছু দেখবো বা কাউকে কিছু জানাবো, সেই সময় কিছু বলবো, তো কিছু বলিনি। নিজেরও তো গা ভয়ে তো ছমছম করছে, আর অন্ধকারটা না আমাদের কেমন যেন সয়ে গেছিল, মানে অন্ধকারে বুঝতে পারছিলাম যে এখানে এই জিনিসগুলো আছে, চলাচলটা বুঝে যাচ্ছে। হ্যাঁ, এবারে বুঝতে পারছি, কিন্তু দরজার ওপারে যে কিছু হচ্ছে সেটাও বুঝতে পারছি, কিন্তু বেরোনোর সাহস পাচ্ছি না। ব্যাপারটা এরকম। 3rd দিনের সকালবেলা হচ্ছে বাচ্চাটার খুব শরীরটা খারাপ, মানে ভীষণ খারাপ, আরো ডিটোরিয়েট করে গেছে, কনস্ট্যান্ট আস্তে আস্তে ডিটোরিয়েট হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে জিনিসটা। খাওয়া দাওয়া তো করছেই না, ইভেন বমি টমি করা শুরু করে বাচ্চাটার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন ওখানেরই একটা ওঝাকে ডাকা হয়, যেরকম একটুখানি ওই হাওয়া বাতাস লাগে যেরকম ডাকে, মৌলপি টাইপস এরকম। যখন উনি আসে, উনি দেখে বললো যে বাচ্চাটার হাওয়া বাতাস লেগেছে, তো ওনাকে বললো বাড়ির ভিতরে ঢুকবো না। উনি প্রথমেই মানে যখন আমরা বললাম যে বাড়িতে আসুন, বললো বাড়িতে ঢুকবো না, আপনি ঠিক উঠানের বাইরে বড় যে জায়গাটা, মানে আমাদের রাস্তার উপরে যাওয়ার আগে না সামনে অনেকটা বড় জায়গা, পিছন দিকে যতটা বাগান ততটাই সামনের দিকে জায়গা, কিন্তু পুরো ফাঁকা। এবারে বলছে এই বাইরেটায় নিয়ে আসুন, রাস্তার মানে ঠিক সামনেটায় নিয়ে আসুন, আমি এখানে বাড়ির ভিতরে ঢুকবো না। যখন নিয়ে আসে বাচ্চাটাকে একটু ঝাড়ফুঁক করে, তারপরে ওর একটু জল পোড়া দেয়, এরকম জিনিসপত্র দিয়ে উনি চলে যায়, বলে যে একটু খাওয়াতে থাকুন, ঠিক হয়ে যাবে। এবারে আমার একটা জিনিস মাথার মধ্যে আসে, যেটা হচ্ছে মানে যে আমরা রেগুলার, আমি কিন্তু হনুমান চালিসা পাঠ করি, রেগুলার পাঠ করি, কিন্তু একটা যখন এইরকম কিছু সিচুয়েশন আমরা ফেস করছি যেখানে গিয়ে একটা পবিত্র হওয়ার ব্যাপারটা থাকে, এবারে আমি কিন্তু খুব একটা সবসময় যে পবিত্র মানে পুজো করি বা ওরকম কিন্তু আমি অতটাও নই, নর্মালি আমি ভগবানকে মন থেকে মানি এরকম একটা, কিন্তু যেটা নরমালি আমরা করে থাকি, হ্যাঁ এরকম। কিন্তু আমার তখন মনে হলো যে না, আমরা তো রেগুলারই, আর আমরা যেটা সব থেকে বড় ভুলটা করেছিলাম, যেটা এখন আমি বুঝতে পারছি, আমরা ট্রেনেতেও কিন্তু আমিষই খেয়েছিলাম, আর আমিষ খাওয়া সত্ত্বে যেহেতু ভগবানের মূর্তি ধরা বা এ করা, হয়তো কোনোভাবে সেই মূর্তির মধ্যে প্রভাবটা কমে গেছিল, যার জন্য হয়তো এরকম কিছু ঘটেছিল কি সেটা বলছি। তো এবারে আমি কি করি, 3rd দিনে যখন ওই সকালবেলা জিনিসটা হয়, ঠিক ইভিনিং হওয়ার আগে
আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাই ওখানটায়, আমি সমস্ত কিছু নিয়ে গিয়েছিলাম। আর হনুমান চালিসা পাঠ করি আমি সেই দিন সকাল থেকে, মানে যেহেতু সকালবেলা জিনিসটা ঘটে, সেই দিন সকাল থেকে আমি পুরো একদম ঠিক করে নিই যে আমি একদম মানে মাছ মাংস কেন, আমি তো আমিষ কিন্তু ছোবই না। আমি একদম মানে পবিত্রভাবে যেটা বলে একদম সেটা করার চেষ্টাটুকুনি করি, যদি কিছু হয়। নর্মাল তো করি, কিন্তু একটু চেঞ্জেস আনি যদি এখানে কোনো কিছু চেঞ্জ হয়, কারণ বাচ্চাটার আস্তে আস্তে অবস্থা খুব খারাপ হচ্ছিল। তো এইবারে সেই দিন দুপুরবেলা ঠিক স্নান টান কমপ্লিট করি, আবার খাওয়া দাওয়ার পরেও স্নান করি, করে নিয়ে বিকেলবেলার নাগাদ আমি হচ্ছে হনুমান চালিসা পাঠ করি। ওটা আমি 3 বার পাঠ করেছিলাম হনুমান চালিসা, ঠিক আছে। পাঠ করার পরে সেই দিনের রাত্রিবেলাতেও একই রকমই সিচুয়েশন হয়, একই সেম সিচুয়েশন, যে ওরকম কেউ নামলো বা কিছু ওরকম ফিল হয়, কিন্তু আমি সেদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আমার শরীরটা মনে হচ্ছিল ছেড়ে দিয়েছে এরকম। রাতে খাওয়া দাওয়া না করি, আমি শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। আর 3rd দিনে কারেন্ট আসে না, 3rd দিনের হচ্ছে কারেন্টের সমস্ত হচ্ছে জায়গা করে দিয়ে গিয়েছিল, 4th দিনে কারেন্ট আসার কথা, মানে 4 নম্বর দিন। তো 4 নম্বর দিনে আমরা এবারে হচ্ছে একটা বড় জিনিস, যেটা আমরা খাওয়া দাওয়া করছিলাম শোলার পাতার মধ্যে, যেহেতু আমরা বাথরুমে গিয়ে যে বাসনগুলো মাজবো আর রাত্রিবেলা দিকে তো সেটা সম্ভব নয় অত অন্ধকারের মধ্যে গিয়ে, আমরা কি করছিলাম শোলার প্লেটের মধ্যে করে খাওয়া দাওয়া করছিলাম। আর এতটাই ঠান্ডা যেহেতু আরো বেশি করে খাওয়া দাওয়ার কারণটা হচ্ছে কি, ওইগুলোকে আমরা পরে জ্বালানির হিসেবে কাজে লাগছিল, ঠান্ডাটা তাহলে মরবে, বিকেলবেলার টাইমিংয়ে ওইগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল যত আবর্জনা যাচ্ছিল। এবারে জিনিসগুলো আমরা রাখছিলাম হচ্ছে বাগানের ঠিক পিছন দিকে, যেখানে আমরা ব্যাগগুলো রেখেছিলাম তার থেকে একটু এগিয়ে গিয়ে। আচ্ছা। হঠাৎ করেই ওই 4th দিন হচ্ছে ওনার হচ্ছে মানে আমার বন্ধুটার যে ঠাম্মা, সে যখন বাগানটা একটু পরিষ্কার করে, সেইখানে যেখানে হচ্ছে ওই খাবারের প্লেটগুলো ফেলা হয়, সেইখান থেকে মূর্তিগুলোকে পায়, ঠাকুরের মূর্তি, যেখানে খাবারগুলো ফেলা হতো। হ্যাঁ, কিন্তু যখন তোরা ফেলেছিস তখন আমরা কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। এবারে সমস্ত গাছ ভর্তি, প্রচুর গাছ, জঙ্গল টাইপসের হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমরা খাবার প্লেট ফেলছি, আমরা তো বুঝতে পারবো কোনো মানে কিছু পড়ে আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। তারপর তো এবারে আমরা যখন মানে উনি যখন পায়ে নিয়ে আসে ঘরে, সে বলছে যে একটা কাজ করি, যেহেতু ঠাকুরগুলোকে এরকম ভাবে পাওয়া গেছে, একটা বাড়িতে পুজো দিয়ে নিই। কিন্তু ওটা কোনো পূর্ণিমা ছিল না, আর মানে গোপাল পুজো বা কৃষ্ণর পুজো তো হচ্ছে মানে নারায়ণটা দেওয়াই বেশি ভালো, মানে সত্যনারায়ণ যেটা বলে পূর্ণিমা দেখে, বাট ওটা যেহেতু হয় না, আর এরকম আস্তে আস্তে শরীর টরীর খারাপ হচ্ছিল, তাই প্রেশারে উনি বললো যে একটা কাজ করি, আমি ইমিডিয়েট একটা পুজোর ব্যবস্থা করি, যা হোক একটা অন্তত পুজো করা যাক, যেটা দিয়ে একটু মানে ঠাকুরগুলোকে আমি ঘরের মধ্যে প্রতিষ্ঠা করতে পারবো সেই হিসেবে। তার ঠিক ওই দিনই কথাবার্তা বলে, পরের দিনই হচ্ছে জাস্ট একটা নর্মাল পুজো, এমন না খুব বড় করে কোনো আয়োজন করে পুজো, একটা নর্মাল পুজো, ব্রাহ্মণ এসে একটু ওনাকে ওইগুলোকে একটুখানি শুদ্ধিকরণ করে পুজো করেছিল। আর মেন সমস্যাটা হয় সেই দিন, কি হয় ঠিক আছে, 4th দিন হচ্ছে আমরা যখন মানে ওরকম মূর্তিটা পাই, সকাল থেকে আমি তো নিজেই এমনি একটু মুড অফ ছিল যে ঠাকুরের মূর্তিগুলো এরকম জায়গা থেকে পাওয়া গেছে, আমার খুব প্রিয় ঠাকুর দুটো যখন পাওয়া হয়, তো ও তার পরের দিন মানে 4th দিন না 5th দিন হয়েছিল, কারণ ওই দিন পাওয়া হয়েছিল, ওই দিনই কথা বলে পরের দিন গিয়ে পুজো, মানে 5th দিন ওই দিনই যখন সকালবেলা থেকে পুজোগুলো হয়। আর 4th দিনের রাত্রিবেলা আমি না কিছু বুঝতে পারিনি, কারণ কি ওই বলছি তাড়াহুড়ো করে যে আস্তে আস্তে না সয়ে যাচ্ছিল জিনিসটা, যার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলাম, 10:30 11টা ঘুম চলে আসছে, শুয়ে পড়ছি, তো 9টা 10টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়ে পড়ছি। আমরা কথা কত বলবো, একই মানুষের সঙ্গে কত কথা বলবো, সারাদিনে কথা হচ্ছে, ঘুমিয়ে পড়ছি। এবারে 5th দিন আমাদের কারেন্ট আসে, কিন্তু হচ্ছে পুজোটাও সেই দিনই হয়। আর ওই দিন ঘরের ভিতরে যে মেন যে ঘরটা ছিল, ঘরের ভিতরে পুজোটা করা হয়। আর ঘরের ভিতরে যেহেতু প্যাসেজটা আগেই বললাম যে একটা ছোট খাট রাখা, আর তার নিচে মাত্র 3 জন শোয়ার মতন জায়গা, আর যেখানে পুজোটা করা হয়েছিল ওখানে মাত্র 1 জনই শুতে পারবে, এরকম মতন জায়গা ছিল। আর যেহেতু কারেন্ট চলে এসেছিল, আমাদের তখন মনে হলো যে না, তাহলে একটা কাজ করি, বারান্দাটা যেটা রয়েছে সামনে, মানে ছাদ ছাড়া যে বারান্দাটা, ওখানে আমরা মশারি টাঙিয়ে নেবো, নিয়ে ওখানেই আমরা 3 জনের থেকে যাবো, অসুবিধা হবে না। ঠিক উনুনটা জায়গাটা একটু ছেড়ে আমরা পুরো বিছানা করলাম, রাত্রিবেলা বিছানা করে শুলাম। এবারে ওখানের যে লাইটটা যেটা জ্বলছিল সেটা হচ্ছে বাথরুমের সামনে লাইটটা জ্বালানো রয়েছিল। আচ্ছা, এর মধ্যে বলে রাখি, ঘরে যখন লাইটটা লাগানো হয়, এটা নিয়ে একটা ইনসিডেন্ট হয়, যে হচ্ছে আমার বন্ধুর মা, জানি না ওনার কিছু হয়তো ফিল হয়েছিল, প্রথমে যখন আমাদের লাইট লাগানো হয়, সেটা হচ্ছে বাড়ির ভিতরে শুধু একটা লাইট দেওয়া হয়েছিল, বাথরুমে একটা লাইট দেওয়া হয়েছিল, আর মেন এন্ট্রেন্সের মুখে একটা লাইট দেওয়া হয়েছিল। ওকে। কিন্তু ওনার জানি না বাথরুম থেকে আসার পথে বা কিছু একটা, ওনার উনি খুব ভয় পায়,
যার পরে উনি বলে যে না আমাকে পুরো মানে সব জায়গাতে লাইট দিতে হবে, মানে করিডোরটাও যাতে আলো, করিডোরটাতে 2টো লাইট দেওয়া হয়েছিল, বারান্দার মধ্যে মানে যে সামনের যে উঠানটা যেটা ছিল ওইখানের মধ্যে 2-3টে লাইট, ভিতরের বারান্দার মধ্যে 2টো লাইট, ঘরের ভিতরে একটা, যেহেতু লাইটের পাওয়ার কম তো ওখানে একটা, বাগানটার মধ্যে 2টো লাইট লাগানো হয়েছিল। কবে এলো জলটা? যেই মানে জলটা কি বলতো, জলটা নাকি ওদের মানে বলা থাকে যেদিন হচ্ছে মানে মানুষ আসবে ওটা নাকি ওদের সাপ্লাই করে দেওয়া হয়, ওরকম কিছু পাম্পের ব্যাপার আছে বা কিছু সামথিং করা। এবারে ওরকম লাইট যখন লাগানো হয়েছিল অনেকটাই চারদিকে পুরো আলো, বেশিরভাগ মানে যে জিনিস আমরা লাইট ফাইট তখন অলরেডি চার্জ দিতে পারছি ফোন। এবারে আমরা যখন শুই 5th দিন রাত্রিবেলা, আমরা 3জনে পরপর শোয়া, আমি পুরো একদম ধারে শোয়া, ওই একটাই প্রবলেম আমার হাইট, ঠিক আছে অনেক লম্বা, ওই জন্যে আমি একদম ধারে শুই, আর তারপরে বাকি সবাই শোয়। রাত্রিবেলা লাইটটা অফ করে দেওয়া হয়, যেহেতু যে করিডোরের একটাই লাইট জ্বলছে, বাথরুমের লাইটটা জ্বলছে, সামনের এন্ট্রেন্সের লাইট জ্বলছে, তো আর খুবই কম পাওয়ারের লাইট, দেশের দিকে হয় দেখবে লাইটের পাওয়ার খুব কম। বেডরুমে বলতে পারবো না জ্বলছিল কি জ্বলছিল না সেই মুহূর্তে। এবারে যখন আমরা শুই তখন ওই পুজো সব মানে কমপ্লিট করে, আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা এরকম, ঠিক আছে আমরা যেহেতু মানে এখানে কলকাতা থেকে যাওয়া তো পুজো হওয়া মানে অনেকটাই লেট হয়ে যায়। তো রাতে যখন আমরা এবারে মানে পুরোপুরি একদম শুয়ে পড়ি, মানে ঘুমের তন্দ্রা যেটা এসে গেছে কিন্তু পুরোপুরি ঘুমাইনি এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আর আমার খুব বাজে অভ্যেস, আমার যেহেতু চুলটা বড় আমি না পুরো চুলটা খুলে দিয়ে ঘুমাই, ঠিক আছে। চুলের ওপর থেকে মনে হলো ওই রাত্রিবেলায় পুরো মশারি টাঙানো, কিন্তু মনে হলো না কেউ পাড়িয়ে গেল, ঠিক আছে। চুলটা যেহেতু চুলের উপর দিয়ে, কিন্তু মানে কোনো অবয়ব বা এরকম কিছু না, ওটা ছিল হচ্ছে বিড়াল, ঠিক আছে। যখন আমরা টর্চ জ্বালিয়ে দেখলাম যে পুরো আমাদেরকে না পুরো ঘুরলো, আমাদের পুরো চারপাশটা, যে মানে মশারি টাঙানো থাকলে চৌকোনা মতন একটা মানে স্পেস তৈরি হবে, ঠিক আমার মাথার সামনে দিয়ে পুরো পাড়িয়ে গিয়ে পুরো পিছন দিক দিয়ে ঘুরলো, ঘুরে সামনের এন্ট্রেন্সের যে গেট বললাম, গেট ছিল না শুধু পর্দা দেওয়া, ওইখান থেকে বেরিয়ে চলে গেল। আবার রাত্রিবেলা ঠিক 2-3 ঘন্টা ম্যাক্সিমাম, কারণ তখন পুরোপুরি আমি ঘুমে আচ্ছন্ন, পুরোই ঘুমিয়ে পড়েছি, ডিপ ঘুম চলছে পুরো। হঠাৎ করে মনে হলো পায়ের কাছে কোনো লোম জাতীয় কিছু লাগছে, আবার জাস্ট তাকালাম, মানে টর্চটা হাতের সামনে নিয়ে শুয়েছিলাম যেহেতু ফোনটা করে দেখছি যে না বিড়াল, কোনো রকম কিছু না। ওই যে আমার ঘুমটা ভাঙলো, আমি সাইড ফিরে শুলাম, ঠিক আছে। আমার ঠিক পাশে করিডোর থেকে সোজা এসে, তখন কিন্তু অলরেডি মানে যে টাইমিং এই জিনিসগুলো ঘটতো, যে কেউ নামছে বা এরকম বুঝতে পারতাম, সেই টাইমিং কিন্তু পেরিয়ে গেছে, ঠিক আছে, 2:30-3টের ওপরে প্রায়, ঠিক আছে। এবারে আমার না তখন যে পাশ ফিরে শুলাম, বিড়ালটা যে বেরিয়ে গেল, মানে টর্চটা জ্বালিয়েছি কিন্তু পায়ের দিকে ফেলেছি আমি, কিন্তু এই সাইডে ফেলিনি, যে আমার ডান দিকে এই বাঁ দিকে যে হচ্ছে উনুনগুলো করার আছে দিকে ফেলিনি, লক্ষ্য করিনি যে কিছু নেই, সাইড ফিরে শুয়ে পড়েছি। শুয়ে ঘুমাবো সেই মুহূর্তে মনে হচ্ছে যেন কেউ না বাসন কোসন যে থাকে ওইগুলোর মধ্যে বা মাটিগুলোর মধ্যে না কিছু, মানে যে হাত দিয়ে যে খুললে যেরকম একটা আওয়াজ হয়, বাসনগুলো সরালে যেরকম একটা আওয়াজ হয়, ওরকম একটা আওয়াজ। হঠাৎ মানে আমি জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে ঘুরেছি, যেরকম ঘুরেছি আমি, তার মধ্যে যে জিনিসটা দেখতে পাই সেটার একটু বর্ণনা দিই। সেটা হচ্ছে ঠিক আমার যতটা হাইট, আমার থেকে আরো লম্বা একটা মহিলা অবয়ব ছিল, যে মহিলা অবয়বটা হচ্ছে পুরোপুরি মানে একটা ব্যাঙ যেরকম ভাবে বসলে যে ব্যাঙের দুটো হাঁটু যে ওপর ঠিক কানের ওপর দিকে উঠে যায়, ঠিক ওই রকম স্টাইলে বসা, পিছন দিকে ফিরে। আমার অলরেডি হাত পা কাঁটা দিচ্ছে, আমি জিনিসটা যখন নিজের চোখে জিনিসটা কিছু সেকেন্ডের মধ্যে দেখি, জিনিসটা ওই রকমই দেখেছিলাম আমি। মানে এত লম্বা একজন, সে ব্যাঙের মতো বসে, ব্যাঙের মতন স্টাইল, মানে পিছন দিকে এত লম্বা যে কান পর্যন্ত, কানের ওপর দিকে অবধি উঠে গেছে দুটো পা। এবারে সামনের দিকে যে উনানটার দিকে ঘুরে বসা, হয়তো ওখানে কিছু খুঁড়ছিল বা কিছু সামথিং করছিল, যেটা দেখে মানে আমি জাস্ট ঘুরেছি, জানি না উনি বুঝতে পেরেছে বা যেই ছিল বুঝতে পেরেছে কিনা, হাওয়ার মতন জাস্ট চলে গেল। এমন না যে হেঁটে বেরোলো বা আমার দিকে ফিরলো, কিচ্ছু না, ওরকম কিচ্ছু না, যে করিডোরটা দেখে মনে হলো করিডোর থেকে কেউ নাকি মানে টেনে নিল, জাস্ট একটা হাওয়ার মতন চলে গেল। তো ওটা যখন হয়, ওই দিন থেকে আমার ভীষণ জ্বর, খুব জ্বর, ওই দিনে সকালবেলা থেকে খুব জ্বর। আমি বাড়িতে সবাইকে জানাই যে এরকম এরকম বিষয়। আর হ্যাঁ, আর একটা বলে রাখি, বাচ্চাটার যে কথাটা বলেছিলাম, ওই পুজোটার পরে বাচ্চাটা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছিল, ঠিক আছে। এবারে তারপরে আরও 5টা দিন আমি আর কোনো রিস্ক না নিয়ে ঘরের ভিতরে শুয়েছিলাম, আর কোনো চেষ্টাই করিনি। সবাইকে জানিয়েছিলাম, সবাই কিছু আমার থেকে লোকাচ্ছিল কিনা বলতে পারবো না, কারণ ওরাও হয়তো আমার মতনই ছিল যে 14 বছর যায়নি হয়তো, এরকম কিছু। আমরা যেদিন চলে আসি, মেন হচ্ছে জিনিসটা কি ছিল, এটাই ঘটনা, ঠিক আছে। এবারে জিনিসটা কি ছিল সেটা হচ্ছে, আমরা যেদিন চলে আসি, ওই যে মহিলাটা প্রথমে এসে শাক বাজাতে বারণ করেছিল,
মহিলাটা আসে ঠিক ঘন্টাখানেক আগে। উনি কিন্তু শুনেছিল আগে যে এরকম একটা জিনিস আমরা দেখেছি বা এরকম কিছু। ঠিক আমরা বাড়ির দরজা ফরজা তালা ফালা দিয়ে দিয়েছি, বাইরেটার জন্য গাড়ির জন্য ওয়েট করছিলাম গাড়ি আসবে। উনি তখন আমাদেরকে জানায়, মানে ওনাদের ওই ভাষাতে উনি জানায়, যখন জানায় সেটা হচ্ছে বলল যে ওনার যে বৌমা, মানে ওনার একটা ফ্যামিলি ছিল কিরকম, নিজের ছেলে, বউ, আর বউটা তখন মানে প্রেগনেন্ট ছিল। আর এটা হচ্ছে 6 থেকে 7 বছর আগেকার ঘটনা। ঠিক আছে, জিনিসটা ঘটেছিল ওই যে তুত গাছটা, ওই ওনার ছেলে কিছুভাবে রোড অ্যাক্সিডেন্ট হয়, যে অ্যাক্সিডেন্টের পরে আর দেশের দিকে দেখবে দোষ দেওয়া হয় মেয়েদেরকেই, যে এটাই তোমার মানে বিয়ে হয়েছে তোর জন্য, এরকম। আর হয়তো উনি তখন 6 মাস কি 7 মাসের এরকম প্রেগনেন্ট, ওরকম বলার পরে উনি কি করেছিল, উনি সামনে থেকে আমাদের ওই রাস্তার সামনে থেকে পুরো এসে আমাদের মানে রাস্তাটা কেমন বলতো, যে দুটো বললাম না, দুটো বাড়ির মাঝখানে গ্যাপটা, মেন রোডের সামনে থেকে আসলেই তাহলে হচ্ছে ঢোকা যাবে। পিছন দিকে যেহেতু ওদের বাড়ির সামনে থেকে ওদের পুরো একদম মানে মানে এ করা রয়েছে, ঘেরা রয়েছে, ওদিক দিয়ে আসা যাবে না। মেন রোড থেকে বেরিয়ে আমাদের বাড়ির সামনে থেকে এসে পুরো ওই গাছটার মধ্যে গলায় দড়ি দিয়েছিল। ওই গাছটাতে যেহেতু আমরা কেউ ছিলাম না ওখানে, কেউ আমরা যেতাম না, থাকতাম না, ওইখানে গলায় দড়ি দিয়েছিল। তখন অলরেডি তো বাড়ির সবাই গেছে ছেলেটাকে নিয়ে আসতে, যেহেতু সবাই ওকে অলরেডি দোষারোপ করেছিল, হয়তো সেই এতে একটা টুল নিয়ে গিয়ে ওখানে গলায় দড়ি দেয়। আর ঠিক ওই জানলাটার সামনে যে গাছের করিডোরটা যেটা ছিল ঠিক ওইখানটায় গলায় দড়িটা যখন, তাই জন্য ওইখান থেকে শোনা যেত কেউ ঝাঁপ দিয়ে করিডোরটাতে নামছে। আর এই জিনিস শীর্ষানি অনুভূতি, এটা এক্স্যাক্টলি এটা আমারও হয়েছিল যখন আমি ওইখানে দাঁড়িয়ে শুনেছি যে ঘর থেকে তাই হচ্ছে। আমি শুধু ভাবছিলাম যে আমি এই ঘরের ভিতরে এখন আর ঢুকবো না, ওই যে দরজাটা বন্ধ করে বেরিয়ে এসেছি, এইটাই মনে হয় ভালো হয়েছে। কি ভয়ঙ্কর না, একটা জানলা দিয়ে একটা গাছ দেখা যাচ্ছে রাত্রিবেলা, আমি জানি না কি, পরে গিয়ে যখন মেলাচ্ছি বুঝতে পারছি যে ওই গাছটাতে যে গলায় দড়ি দিয়েছিল সে ঝাঁপ দিয়ে ঢুকছে। আর জিনিসটা হয়ে গিয়েছিল হচ্ছে তখন মানে সবার মধ্যে জিনিসটা ছড়িয়ে গেছিল, সবাই এটা জানতো, মানে এদের ফ্যামিলি জানতো কিনা বলতে পারবো না এখনো আমি, কিন্তু ওইখানে সবাই জানতো যে ওটা একটা ডাইনিতে পরিণত হয়েছিল। এটা নাকি এটা নাকি বলে যে ডাইনি জিনিসটা তখনই তৈরি হয় যখন কোনো অন্তঃসত্ত্বা মা সুইসাইড অ্যাটেম্প করে বা মারা যায় কোনো কারণে, তখন তারা ডাইনিতে পরিণত হয়। যাদের হচ্ছে ডেসক্রিপশন দেয় পা দুটো উল্টো, তো চুলটা অনেক বড় বড়, এইরকম কিছু, বাট আমি ওরকম কিছু দেখিনি, চুলটা খোলাই ছিল আর পা গুলো অনেকটা বড় বড় ছিল। এবার আমি অতটা ডিটেলসে দেখার চেষ্টা করিনি, দেখতে গেলে হয়তো আমি ভয়ঙ্কর ঘটনা এটা। তো এরকমই এই ঘটনাটাই ছিল। আচ্ছা, শাকটা বাজাতে না বলতো কেন? শাকটা বাজাতে যেহেতু অপশক্তিরা এটা তো পছন্দ করে না, আর মহিলাটা হয়তো কোনো কারণে, যেটা আমি এখন মানে আমার মনে হয়, হয়তো উনি বুঝতে পারতো যে ওনার মানে এটা ওখানে রয়েছে। ঠিক আছে, আর আমাদের যেহেতু ঘরটা ফাঁকা ছিল, এই যে এতগুলো বছর ফাঁকা, আর ওই জায়গাটাই নিজের একটা বাসস্থান করে নিয়েছিল। হ্যাঁ, ফাঁকা জায়গাতে তো ওরা থাকতে বেশি পছন্দ করে। এই জিনিসটাই কিন্তু অসাধারণ ঘটনাটা ছিল, আমার প্রচন্ড ভালো লেগেছে এই ঘটনাটা, প্রথম থেকে শেষ পর্যন্ত। মানে শেষের বিবরণটার মধ্যে অনেক বেশি ভয় লুকিয়ে ছিল এই ঘটনাটার মধ্যে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমার খুব ভালো লেগেছে, এবং আমি প্রথমেই জানিয়ে দিয়েছি যে আমাদেরকে ঘটনা কি করে পাঠাবেন, এবং আপনারা কমেন্ট করে জানান যে আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো, এবং আপনারা কতটা ভয় পেলেন, ভয়ের রাজ্যে আপনারা কি হারিয়ে গেলেন, এই সমস্ত বিষয় আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবং আমাদের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল প্রেত কথাকে লাইক করতে, ফলো করতে ভুলবেন না। এবং আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কানেক্টেড হওয়ার জন্য ইনস্টাগ্রামে আমাকে গৌরব_13 বা ফেসবুকে গৌরব তবাদার নামে পাবেন। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, আজ আমার গেস্ট সায়ন এবং ক্যামেরার উল্টো দিকে তন্ময়। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।